করোনা আক্রান্তের ১০০তম দিনে শনাক্তের সংখ্যা ছাড়ালো ৯০,০০০, মৃত্যু ৩৮ জন। লকডাউন নিয়ে আবারও মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, চরম ধোঁয়াশায় জনগণ। করোনার কাছে হার মানবে না সরকার, মোকাবিলা করা হবে জনগণকে পাশে নিয়ে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে বাহিনীকে দক্ষ করার আহ্বান। সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের দাফন সম্পন্ন, সিটি কর্পোরেশন এলাকায় ৩ দিনের শোক ঘোষণা। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা পর্যন্ত। করোনাকালে বিপাকে নিম্ন আয়ের মানুষ, ধানের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। এবং রাঙ্গামাটিতে বন্ধ হয়নি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, গড়ে উঠেছে আগের চেয়ে দ্বিগুণ বাড়িঘর। ভূমিধস এড়াতে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশে করোনা পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে জোন ভিত্তিক লকডাউন করা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতার কারণে এ ব্যাপারে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৯০,০০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ১২০০ জনের বেশি। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি না বাড়িয়ে শর্ত সাপেক্ষে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। রেড ও ইয়েলো অঞ্চলে বসবাসকারী সরকারি বেসরকারি কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। তবে কোন কোন এলাকা রেড, ইয়েলো বা গ্রিন জোনের আওতায় নেওয়া হচ্ছে কিংবা কোনটিকে লকডাউন করা হবে সে ব্যাপারে স্পষ্ট কোনো উল্লেখ নেই নির্দেশনায়। খোদ মেয়রই জানেন না কিসের ভিত্তিতে হবে লকডাউন, কবে হবে লকডাউন। আমাকে ডিমার্কেশন করে দিতে হবে। আমি আবার বলছি, আমাকে যদি সম্ভব হয় কোন বাড়িতে, সম্ভব না হলে কোন লেনে, তারপর হচ্ছে কোন মহল্লা, কোন ওয়ার্ডে, এটি কিন্তু আমি ডিমার্কেশন করে দিতেই কিনতে হবে। নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে এরপরে যারা অসহায় যারা পরিবার আছে তাদের লিস্ট আমাদের করতে হবে। যাদের পয়সা আছে, যারা খাদ্য কিনবে তাদেরকে কিন্তু ভ্যানের আমাকে পুরো একটা প্ল্যান করতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলা আমার সংগঠনের সাথে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, রাজধানীর রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রাজাবাজারকে লকডাউন করা হয়েছে এবং সেখানের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যে সমস্ত জায়গায় আরো নতুন করে লকডাউন করা দরকার সেটাকে চিহ্নিত করা হয়েছে। ঢাকা শহর, চট্টগ্রাম শহর, বেশ কিছু ওয়ার্ড এবং ওয়ার্ডের কিছু অংশকে রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে লকডাউন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই হিসাবে কাজ আরম্ভ হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে নানা অজুহাতে পুলিশের বাধা উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করছেন অনেকে। সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামে সড়কে বাঁশ ফেলে জনচলাচল বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি সদরের বাবুরহাট বাজারেও চলছে লকডাউন। নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় ৭ম দিনের মতো চলছে লকডাউন। সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয় যান চলাচল। এছাড়া নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে চলছে লকডাউন। তবে সদর, মাধবদী ও পলাশ উপজেলাকে রেড জোন ঘোষণা করা হলেও সচেতনতা নেই সাধারণ মানুষের মাঝে। অবাধে চলাফেরা করছেন তারা। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর জামাল খান মোড় এলাকায় আছেন রিপোর্টার কমল দে এবং নারায়ণগঞ্জের চাষাড়ায় আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। সরাসরি যোগ দেব তাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল,
ধন্যবাদ এমদাদ। বন্দরনগরী চট্টগ্রামের 10টি ওয়ার্ডের 11টি পয়েন্টকে মূলত এই রেড জোন ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত যেটি সিদ্ধান্ত সেটি মাত্র আগামীকাল থেকে 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডকে হয়তো বা লকডাউন ঘোষণা করা হবে। বাকি যেসব ওয়ার্ড রয়েছে সেগুলো লকডাউন আপাতত হচ্ছে না, সেই লকডাউন হবে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো 20 তারিখের পর লকডাউন হতে পারে। কারণ তাদের রেড জোনের নির্দেশনা আসলেও লকডাউন করতে হলে কীভাবে কী করতে হবে, কার্যকরী কীভাবে করতে হবে তার কারণে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি বলে আমরা জানতে পেরেছি। তা আপনারা জানেন যে চট্টগ্রামে কিন্তু করোনা সংক্রমণটি মারাত্মক আকারে বাড়ছে। গত আড়াই মাসে এখানে আজকে পর্যন্ত করোনা সংক্রমণ হয়েছে 5335 জন এবং মারা গেছে কিন্তু এখন পর্যন্ত 120 জনের মতো। তো বলা চলে যে চট্টগ্রামে যে করোনার বিস্তার সেই বিস্তারে মারাত্মক আকার রূপ ধারণ করেছে, যে কারণে কিন্তু এর প্রতিরোধ হিসাবে হয়তো এই 11টি পয়েন্টকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এবং তার মধ্যে কিন্তু যে সবচেয়ে বেশি সমস্যা পড়বে সেটা হলো বন্দর এবং পতেঙ্গা এলাকা 37, 38, 39 এই 3টি এলাকা কিন্তু পুরোপুরি একটি শিল্প এলাকা এবং এখানের মধ্যে 2টি ইপিজেড রয়েছে যেখানে গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 4 লাখের বেশি। তো এইসব এলাকা কীভাবে লকডাউন হবে, কতটা কার্যকর হবে সেটি নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসন বলছেন তাদের কাছে কিন্তু রেড জোনের নির্দেশনা আসলো, লকডাউনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি এবং কীভাবে তারা কার্যকর করবে সেটি নিয়ে তারা একটি কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং সাধারণ জনগণও কিন্তু অনেকটা ধোঁয়াশার মধ্যে তারা লকডাউনটি কীভাবে তারা কার্যকর এবং কী তাদের বিধিনিষেধ কী থাকবে সেটি নিয়ে তারা একটা কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে হয়তোবা আশা করা হচ্ছে আজকালকের মধ্যে হয়তো যদি নির্দেশনা চলে আসে তাহলে হয়তোবা এই লকডাউন পুরোপুরি কার্যকর। তবে অসমর্থ একটা সূত্র আমরা জানতে পেরেছি আগামীকাল থেকে উত্তর কাট্টলী ওয়ার্ড লকডাউন হলো, আর বাকি যে লকডাউন ওয়ার্ডগুলো রয়েছে চট্টগ্রামের এনায়েত বাজার, দেওয়ান বাজার এবং জামাল খান ওয়ার্ড সেগুলি কার্যকর হয়তো হবে 20 জুনের পরে। তো বলা চলে চট্টগ্রামে করোনা সংক্রমণের জন্য কিন্তু যে লকডাউন বা যে রেড জোন ঘোষণা করা হয়েছে 10টি ওয়ার্ডের 11টি পয়েন্টকে তার মধ্যে একটা আগামীকাল থেকে বাস্তবায়ন হচ্ছে, বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হলো প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে 11টি পয়েন্টকে রেড জোন ঘোষণা করা এবং লকডাউন কার্যকর করতে যে সমস্যা হচ্ছে তার সর্বশেষ। এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জের খবর জানার জন্য সহকর্মী সৈকতের কাছে। ধন্যবাদ কমল। আপনি জানেন যে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে জানানো হয়েছে যে রাজধানীর সহ দেশ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত গতকাল এরপর থেকেই নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানীয় এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ শহর, সদর উপজেলা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা এবং 2500 ও রূপগঞ্জ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসলে এ বিষয়ে নিশ্চিত হতে আমি কথা বলেছি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং স্বাস্থ্য বিভাগের প্রধান জেলা সিভিল সার্জনের সাথে। জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন যেটা আমাকে জানিয়েছেন যে এ বিষয়ে তারাও এরকম কথা শুনেছেন, কিন্তু সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা আসেনি। যদি কোনো দিক নির্দেশনা আসে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবে। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ যেটা জানিয়েছেন যে গত কিছুদিন আগে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকাকে, যেমন নারায়ণগঞ্জ শহর, সদর উপজেলা, সিটি কর্পোরেশন, 2500 রূপগঞ্জ সহ যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে তারা চিহ্নিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি তারা তালিকা পাঠিয়েছেন। আসলে সেই তালিকার থেকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগকে কোনো ধরনের নির্দেশনা আসেনি বলে তিনি জানিয়েছেন। তবে এর পর্যন্ত আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে গত বৃহস্পতিবার থেকে কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হয়েছে। গত 4 দিন ধরে সেখানে লকডাউন চলছে। তার একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে নারায়ণগঞ্জ জেলায় গত 24 ঘন্টায় 53 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় 4221 জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 96 জনের। তো এমদাদ, এই ছিল আমার কাছে রেড জোন জেলা নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন শওকত আলী শওকত এবং এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কমল দে। তারা জানাচ্ছিলেন লকডাউন এবং করোনা পরিস্থিতির সবশেষ খবর। গত 3 দিনের ব্যবধানে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 10,000 বেড়েছে। শনাক্তের খাতায় আজও যোগ হয়েছে 3099 জন। 100তম দিনে এসে শনাক্তের সংখ্যা ছাড়ালো 90,619 জনে। মারা গেছেন আরও 38 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা হানা দেওয়ার 100তম দিনে এসে 90,000 ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। প্রায় 3.5 মাস আগে 3 জন রোগী শনাক্তের মাধ্যমে বাংলাদেশে কোভিড-19 অস্তিত্ব মেলে।
সোমবার প্রতিদিনের মতো বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। বুলেটিনে সুস্থতার হার বেড়েছে বলে উল্লেখ করা হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন, যা 37.55%। একদিনে মারা গেছেন 38 জন। এর মধ্যে ঢাকায় 18, চট্টগ্রামে 12, সিলেটে 6 জন এবং রংপুর ও বরিশালে 1 জন করে রয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 90,619 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। সমাজের সকল শ্রেণী পেশার মানুষই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। তাই প্রিয়জন হারানোর বেদনা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে সবাইকে আহ্বান জানানো হয় বুলেটিনে। নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। আমি নিজে সুরক্ষিত থাকলে আমার পাশের ব্যক্তিও সুরক্ষিত থাকবেন এবং তাকে উদ্বুদ্ধ করা যাবে সুরক্ষিত থাকার বিষয়ে। কারোর সাথে মোলাকাত না করা বা হ্যান্ডশেক না করা, এগুলো যেন আমরা মেনে চলি। মৃতদের মধ্যে অধিকাংশই 50 ঊর্ধ্ব, তাই ঘরে থাকা বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেয়ার আহ্বান জানানো হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হার না মানার মনোবল নিয়ে সরকার জনগণের পাশে থেকে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা আরও বলেন, নিরাপত্তা বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। 1986 সালের 15ই জুন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্সের আওতায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা প্রণয়ন করা হয় রাষ্ট্রের ভিভিআইপিদের জন্য। সেই থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে আসা বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF পালন করছে প্রতিষ্ঠার 34তম বার্ষিকী। পরিবর্তিত বাস্তবতায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনাড়ম্বর আয়োজন সম্পন্ন হয় ভিডিও কনফারেন্সে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর প্রতিনিধি আর গণভবন থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা। অনুষ্ঠানে সরকার প্রধান বিশেষ এই বাহিনীকে আরও প্রযুক্তি জ্ঞান ও প্রশিক্ষণ অর্জন করে দক্ষ হবার আহ্বান জানান। তুমি করে বলছি, কারণ তোমরা তো এখন আমার বলতে গেলে নাতির বয়সী, এখানে আমার ছেলের বয়সী আছো, নাতির বয়সী আছো। কাজী আমি এটুকু বলবো যে তোমরা যেমন আমার নিরাপত্তার জন্য চিন্তা করো, আমি কিন্তু তোমাদের নিরাপত্তার জন্য সবসময় চিন্তা করি। আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। করোনার কাছে হার না মেনে কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় সরকার সব কাজ চলমান রেখেছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা দিতে পারছি, যেহেতু আজকে সত্যি বাংলাদেশ আমরা ডিজিটাল করেছি। আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সাবধান থাকার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, একের পর এক মৃত্যুর ঘটনা দুঃসহ। জীবন মৃত্যু খুব পাশাপাশি। আমরা একদিকে যেমন মৃত্যুর খবর পাই, আবার অন্যদিকে অন্য কর্মসূচি করতে হয়, এটাই আমাদের জীবন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানের দাফন সম্পন্ন হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর মানিক পীরে সিটি কর্পোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে 2 দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। সিটি কর্পোরেশন এলাকায় ঘোষণা করা হয়েছে 3 দিনের শোক। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেটের মাটিতে জন্ম, সিলেটেই বেড়ে ওঠা, 69 বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে আবারও ফিরলেন মাটি মানুষের কাছে। এক নজর দেখতে ভিড় করেন অনেকে। দলমত নির্বিশেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর নগরীর ছড়ার পারে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে মানিকপীর টিলায় সিটি কর্পোরেশনের কবরস্থান প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হয়। মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। এই মানুষটিকে আমরা হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। তিনি আমাদের সকল আপদ বিপদে ছুটে আসতেন। তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তাদেরকে আল্লাহ এই সুখ সহ্য করার
ক্ষমতা দেখার। আমরা যারা রাজনৈতিক সহকর্মী আছি তার আমরা চাই দেশের জনগণ বাঁচুক, সবাই শান্তি থাকুক। সন্তানের মতোই দেখতেন, এই জিনিসটা তো আর পাবো না। সুখে দুঃখে মানুষের পাশে থাকতেন, সেটা আমি 1973 থেকে দেখে আসছি। ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। 1972 সালে উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এ পদে বহাল ছিলেন টানা 5 বার। পরবর্তীতে 2002 সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন বদরুদ্দিন আহমদ কামরান 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। টানা 8 বছর তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সবশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আমি মনে করি আমি আমার একজন রাজনৈতিক অভিভাবককে হারালাম, আর সিলেটবাসী মনে করে তারাও তাদের একজন অকৃত্রিম বন্ধুকে, একজন নেতাকে হারালো। 3 দিনের শোক ঘোষণা করেছি। আজ থেকে 3 দিন কালো বেশ ধারণ সহ আমরা শোক বই খুলেছি। গত 27 মে বদরুদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনায় আক্রান্ত হন। পরে 5 জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন বদরুদ্দিন আহমদ কামরানও। নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার রাত 3টার দিকে তার মৃত্যু হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। টিকে থাকা এবং বদ্বীপের উন্নতি করা এটা খুবই কঠিন একটা কাজ। প্রতিনিয়ত আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয় আমাদের, আর এই প্রকৃতির সাথে যুদ্ধ করে এদেশের মানুষ কিন্তু বেঁচে থাকে। কাজে তাদের বেঁচে থাকাটা একটা কঠিন যুদ্ধ। সেই জায়গাটায় আমরা তাদেরকে কিভাবে উন্নত জীবন দেব সেটাও কিন্তু জাতির পিতা বলে গেছেন। তিনি কিন্তু এদেশের প্রকৃতিকে কিভাবে রক্ষা করবে, প্রাকৃতিক ভারসাম্য কিভাবে রক্ষা হবে, প্রতিটি বিষয়ে কিন্তু তার কাছ থেকে শিক্ষা আমরা গ্রহণ করেছি। 21 সালে দেশে ফিরে আসার পর থেকে আমরা কৃষক লীগের উপর দায়িত্ব ছিল আমাদের, সবাই আলোচনা হলো। আমরা 84 সাল থেকেই বিশেষ করে পহেলা আষাঢ় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি। কৃষক লীগের সভাপতি আমাদের রহমত আলী সাহেব তিনি এই উদ্যোগটা নেন। এরপর থেকে আমরা প্রতি বছর পহেলা আষাঢ় বৃক্ষরোপণ করতাম, গাছ লাগাতাম এবং সকল নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যে প্রত্যেকে গাছ লাগাতে। কারণ আমাদের এই বদ্বীপটাকে বাঁচাতে হলে যেটা সবথেকে বেশি প্রয়োজন ব্যাপক হারে বৃক্ষরোপণ। দুর্ভাগ্যটা হলো যে আমাদের দেশে 75-এর পর যারা ক্ষমতা এসেছিল, এই ঢাকা শহরটাই যদি আমি ধরি, তো ঢাকা শহরে যে সুন্দর বৃক্ষরাজি ছিল এক এক সব কেটে ফেলেছিল। এটা এখনকার প্রজন্ম কেউ জানে না। ঢাকা তেজগাঁ এয়ারপোর্ট থেকে নিয়ে একেবারে বাংলা একাডেমি পর্যন্ত পুরো আইল্যান্ডের ভিতরে সবুজ আমাদের কৃষ্ণচূড়া গাছ ছিল, যখন ফুল ফুটতো অপূর্ব একটা রূপ ধারণ করতো। বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গাছ ছিল, হাইকোর্টের সামনে বড় বড় 2টো বট গাছ। পাশাপাশি আমাদের যেমন বগনভিলার বিরাট ঝাড় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, এবং প্রতিটি জায়গায় গাছে গাছে ভরা সবুজ ছিল এই ঢাকা শহর। কিন্তু যখনই জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলো, সকলের আগে ওই তেজগাঁ এয়ারপোর্ট থেকে বাংলা একাডেমি পর্যন্ত যত গাছ সব কেটে ফেলে দিল। তার একটা ভীতি ছিল বোধহয় সেই জন্য। ঠিক এভাবে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর বৃক্ষ নিধন হয়েছে। আমরা যেমন বৃক্ষরোপণ করি তারা কত বৃক্ষ নিধন। এই জন্য আমাদের এটাই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এমনকি আমাদের এই যে মানিক মিয়া অ্যাভিনিউ, এই মানিক মিয়া অ্যাভিনিউতে 20 ফিট চওড়া মাঝখানে আইল্যান্ড ভর্তি গাছ ছিল, সেটাও কেটে ফেলে দেওয়া হয়েছিল। এভাবে পুরো ঢাকা শহর তো গাছ বৃক্ষশূন্য একরকম করা হয়েছে, আর সারা বাংলাদেশেই। তো আমরা উদ্যোগ নিলাম যে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের গাছ লাগানো একান্তভাবে দরকার। আর তাছাড়া বদ্বীপ, তার পাশে বঙ্গোপসাগর, আমাদের বিশাল সুন্দরবন, সেই সুন্দরবনকে যেমন রক্ষা করা,
পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সমগ্র বাংলাদেশব্যাপী যদি আমরা সবুজ বেষ্টনী করতে পারি তাহলে সেটাই আমাদের মানে এই ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে। আমরা সেভাবে উদ্যোগ নিয়ে আমরা 3টি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। একটা ফলের গাছ, যেটা ফলটা মানুষ খেতে পারবে, একটা বনজ অর্থাৎ সেটা বনায়নও হবে, তার কাঠও ব্যবহার করা যাবে, সেটা হবে একটা যে লাগাবে তার জন্য একটা মূলধন, কারণ একটা গাছ লালন পালন করে যে টাকা সে পাবে বিক্রি করে সেটা তার সাংসারিক কাজে লাগবে। আর একটা হচ্ছে ভেষজ, অর্থাৎ যে কোনো ধরনের অনেক ধরনের রোগের ঔষধ আমাদের দেশে হয়, কাজে আমরা সেইগুলি যেমন নিম, হর্তকি, হরবর্তি থেকে শুরু করে বিভিন্ন গাছ, এমনকি তাল গাছ, এই তাল গাছ আমাদেরকে রক্ষা করে। আমাদের প্রায় বিদ্যুৎ চমকায়, আর এই বজ্রপাতের কারণে বহু মানুষ মারা যায়। আগের দিনে মানুষ বাড়িঘর করলে তার কাছে একটা তাল গাছ লাগাতো, সেগুলিও প্রায় কেটে শেষ করে দেওয়া হলো। তো এখন আমাদেরকে সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ঘোষিত 5 জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন করা হয়। এই পরিবেশ দিবস আমরা উদযাপন করি সেটা সরকারিভাবে, এবং যেহেতু এটা জাতিসংঘ ঘোষিত, এবারে জাতিসংঘ যে পরিবেশ দিবসের তাদের যে প্রতিপাদ্য তারা দিয়েছে সেটা হচ্ছে টাইম ফর নেচার, অর্থাৎ প্রকৃতির জন্য সময়। প্রকৃতির জন্য সময়টা খুবই মানে গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা পরিবেশে এখন কাজ করছি, এটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। সব ধরনের যান চলাচল যেমন বন্ধ, মানুষের জীবনযাত্রাও যেন স্থবির। আর এই করোনা ভাইরাসের কারণে বহু মৃত্যু ঘটছে, যেটা সত্যি খুব মানে আমাদের জন্য সত্যি খুব মানে গ্রহণযোগ্য না, অত্যন্ত দুঃখজনক। এমনকি প্রবাসে প্রায় 1000-এর কাছাকাছি বাঙালি মারা গেছে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মানুষ এই করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছে। যারা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে আমি তার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি, এবং এর হাত থেকে দেশ বা পৃথিবী মুক্তি পাক সে কামনা করি। কিন্তু এই করোনা ভাইরাস যেমন আমাদের ক্ষতি করছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে, এটাও যেমন ঠিক, আবার এর আবার সব খারাপের আবার একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি, যে প্রাকৃতিক ভারসাম্য যেটা নষ্ট হচ্ছিল, ওজোন লেয়ার যেটা সৃষ্টি হয়েছিল, এবং প্রকৃতি যেখানে সম্পূর্ণভাবে মানে দূষিত হয়ে যাচ্ছিল, পলিউশন গ্রাস করছিল পৃথিবীকে। করোনা ভাইরাস আসার পর এই যে 3 মাস 4 মাস সব লকডাউন এবং সব আমরা স্থবির, এর ফলে প্রকৃতি কিন্তু হেসে খেলে উঠেছে, সবুজে সবুজে ভরে যাচ্ছে, ফুলে ফলে ভরে যাচ্ছে। এটাও কিন্তু একটা অদ্ভুত একটা প্রকৃতির খেলা। কোথায় কার কি শক্তি সেটাই হচ্ছে বড় কথা। প্রকৃতি আজকে যেভাবে উঠে এসছে, এবং নদীর পলিউশন, সাগরের পলিউশন, আকাশ সব কিছুই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সব খারাপ দিকের সাথে সাথে একটা ভালো মানে সিগন্যালও আমরা পাচ্ছি, এটা হলো বাস্তবতা। তারপর আমরা চাই না যে এই ভাইরাসে মানুষ মারা যাক বা ক্ষতিগ্রস্ত হোক, কাজে আমরা চাই যে এর হাত থেকে যেন আমরা রক্ষা পাই। যাক, আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি এটা সবসময় আমরা কৃষক লীগেরই দায়িত্ব দিই, আর আমরা আওয়ামী লীগ সহ আমাদের সকল সহযোগী সংগঠন এটা অংশগ্রহণ করে। আজকে যেহেতু সকালে আমার এটা উদ্বোধন করার কথা ছিল, আমাদের শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আমাদের সহযোগী সংগঠন সকলেই কিন্তু এই অনুষ্ঠানটা করেছে, সকলেই কোথাও না কোথাও বৃক্ষরোপণ করেছে। তাই আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যুবলীগ, আমাদের ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকেই, এবং শ্রমিক লীগও তারাও কিন্তু বৃক্ষরোপণ করেছে। কাজে এই যে সকলে এক হওয়া এবং সারা বাংলাদেশকে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমাদের যেখানে যত নেতাকর্মী আছে, আমাদের মূল দল আওয়ামী লীগের সাথে সাথে সকল সহযোগী সংগঠন, প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য 3টি করে গাছ লাগাবে, সেটা তার নিজের জায়গায় হোক অথবা জায়গা না পেলেও আমি মনে করি যেখানেই হোক, রাস্তার পাশে হলে হল, যে গাছ লাগাতেই হবে। আর উপকূলীয় অঞ্চলগুলিতে
সবুজ বেষ্টনী আমাদের করা, যেগুলো যে মাটি ধরে রাখে, যেমন আমাদের নারকেল গাছ, আমাদের ঝাউ গাছ, খেজুর গাছ, মানে তাল গাছ, এগুলো আমাদের বিভিন্নভাবে লাগানো দরকার। আর ব্যাপকভাবে ফলের গাছ লাগানো, কারণ আমাদের পুষ্টি যোগান ফল থেকে আসে, বাইরে থেকে আমাদের আনতে হবে, কারণ আমাদের দেশে ফল। আমি 96 সালে সরকার এসে দেখেছিলাম যে আমাদের গবেষণার জন্য 1টি টাকাও ছিল না। তখনই এই কৃষি গবেষণাটাকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম, বিশেষ বরাদ্দ দিয়েছিলাম। এবারেও আমরা বিশেষ বরাদ্দ রেখেছি। যেমন কৃষির আমরা প্রণোদনা দিয়েছি প্রায় 19 প্রকারের, সেখানে কৃষির জন্য আমরা আলাদাভাবে 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। আমাদের কৃষকরা মাত্র 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এবং তাদের আমরা কৃষি উপকরণ কার্ড দিয়েছি। সেই কার্ড দিয়ে সেখানে কিন্তু তাদের যে ভর্তুকি টাকাটা আমরা দিই, সেই ভর্তুকি টাকাটা তাদের হাতে সরাসরি চলে যায়। এবারেও আমরা 9,500 কোটি টাকা শুধু কৃষি ভর্তুকির জন্য আলাদা করে রেখেছি, কারণ পেটে খেলে পিঠে সয়। আর এবারে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাদ্যের যে অভাব, আমরা বাংলাদেশে যেন সেই অভাবটা কখনো না হয় সেটা লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যাতে করে আমাদের দেশের কোনো খাদ্য সমস্যা না হয়। আমি ধন্যবাদ জানাই যে আমরা যেমন ফসল তোলা নিয়ে যে সমস্যাটা ছিল, ধান কাটা, আমি প্রথমে ছাত্রলীগের দায়িত্ব দিলাম, তারা ছুটে গেল কৃষকদের পাশে, নিজেরা মাঠে নেমে ধান কাটতে শুরু করলো। সেই সাথে আমাদের কৃষক লীগ প্রতিটি জায়গায় তারাও নেমে পড়লেন এবং কৃষকদের পাশে থেকে, সেই সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকলে নেমে ধান উঠে গেল। এবার যে ঘূর্ণিঝড় আমফান এসেছিল, সময় মতো যদি ধানটা না তুলতাম আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু এই যে সকলে মিলে আপনারা যে ধান তুলে দিলেন কৃষকের কাছে এবং ধান কাটাটা, এটা একটা উৎসবের মতো পরিণত হয়ে গেছিল বাংলাদেশে। সেজন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যে কোনো কাজ মানুষের জন্য, এটাই মাথায় রাখতে হবে। কাজে এই কাজটা করে আমি মনে করি যে জাতির পিতার আদর্শকেই আমরা আরও মানে মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি, যে তিনি তো এই কৃষক শ্রমিক এদের জন্যই তো কাজ করে গেছেন সারা জীবন। আমরা কৃষি প্রথমবার সরকারি অংশ কিন্তু আমরা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি সম্প্রসারণ এবং ফসল উৎপাদন, তার জন্য আমরা নীতিমালা প্রণয়ন করেছিলাম। সেখানে মানে নতুন কৃষি সম্প্রসারণ নীতিমালা, এটা একদম প্রথম, মানে যে বছর সরকার গঠন করি 96 সালে প্রথম আমরা করি। আর এবারে আমরা জাতীয় কৃষি সম্প্রসারণ নীতিমালা 2020 আমরা প্রণয়ন করেছি, কারণ রিসার্চ করতেই হবে। আমরা লবণাক্ত সহিষ্ণু, খরা সহিষ্ণু এবং জলমগ্ন সহিষ্ণু ধান, সেই ধান বীজ আমরা কিন্তু আসলে রিসার্চ করে করে কিন্তু ইতিমধ্যে সেটা মানে উদ্ভাবন করা হয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা অনবরত আছেন এই কাজে লেগে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ, কারণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই করতে হবে। কৃষি তথ্য প্রদান করা হয়, সেরকম অনেক কেন্দ্র করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ। এখন কৃষক তার ক্ষেতের ফসল কী ধরনের সার দেবে, গাছের পাতা সবুজ কমে যাচ্ছে, সেখানে কি করবে, সে কিন্তু একটা ছবি তুলে পাঠিয়ে কিন্তু সেই সব মানে নির্দেশনাটা পেয়ে যাচ্ছে। এই সুযোগটাও কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের কৃষকদের জন্য আমরা বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছি। আর কৃষি যান্ত্রিকীকরণটাকে আরও আমরা উৎসাহিত করতে চাই। এখানে যে আমরা শুধু বাইরের থেকে কিনে নিয়ে আসবো না, আমি ইতিমধ্যেই আমাদের কৃষিমন্ত্রীকে বলেছি এবং সাবেক কৃষিমন্ত্রী, তার সঙ্গে আমার এ ব্যাপারে সবসময় আলোচনা হতো। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে, ডিজেল প্লান্ট, সেখানেও কিন্তু আমরা এই কৃষি যন্ত্রগুলি অ্যাসেম্বল করতে পারি, প্রস্তুত করতে পারি, তৈরি করতে পারি। কিছু পার্টস এখানে তৈরি করতে পারি, কিছু তো আমার বাইরে থেকে আনতে হবে, আমরা অ্যাসেম্বল করতে পারি। কিন্তু এর জন্য গবেষণা করে করে কোন ধরনের কী দরকার সেটা আমাদের প্রয়োজন। এবং এর জন্য এবার আমরা 3,198 কোটি টাকা কিন্তু বরাদ্দ রেখেছি কৃষি যান্ত্রিকীকরণ করার জন্য, যেটা একেবারে আমরা গ্রাম পর্যায়ে পৌঁছে দেব। পৃথিবী এগিয়ে যাচ্ছে, কাজে আমরা চাচ্ছি আমাদেরও প্রতিটি ক্ষেত্রেই যেন একটা আধুনিক বিজ্ঞানসম্মত
উন্নত একটা প্রযুক্তি ব্যবহার এই ধরনের ব্যবস্থার জন্য আমরা নিতে পারি। তার ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, আর আমাদের দেশে আর কোনোদিন কখনো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে না হয় বা দেশের মানুষ যেন খাদ্য অভাবে কষ্ট না পায়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সবসময় ওই চেষ্টাটাই থাকবে যে আমরা কীভাবে মাত্র 4% ইন্টারেস্টে কৃষক যাতে ঋণ নিতে পারে, যেমন সেটা হচ্ছে মশলা জাতীয় জিনিস উৎপাদন, সে ব্যবস্থাটা আমরা নিয়েছি। আর যে 5,000 কোটি টাকা সেটাও কৃষকের জন্য আলাদা, এটা খুব বিশেষভাবে দিয়েছি। মাত্র 4% সুদে সেখান থেকে ঋণ নিয়ে কৃষিকাজ চালাতে পারবে, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। কারণ করোনা ভাইরাসের কারণে আমার এই খাতটা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যাক, আমি এটুকুই বলবো যে আমাদের এবার বাজেটে আপনারা দেখেছেন যে শুধু কৃষির জন্য আমরা বিশেষভাবে বরাদ্দ রেখেছি। প্রায় সার্বিক কৃষিতে 22% বরাদ্দ শুধু এই কৃষি খাতে আমরা রেখে দিয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই একটা অস্বাভাবিক অবস্থার মধ্যেও এই যে বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা নিলাম, এখানে শুধু এই উদ্বোধন করলে হবে না, কে কত গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই। আবার গাছ লাগালে হবে না, শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পরে গাছের কিন্তু পরিচর্যা করতে হবে, গাছকে লালন পালন করতে হয়। নিজের সন্তানকে যেমন লালন পালন করতে হয়, একটা গাছ লাগালেও তাকেও কিন্তু যত্ন করতে হবে, লালন পালন করতে হবে, তাহলেই তো সে ফল দেবে। আমি ফল খাবো, যত্ন করবো, এটা তো হয় না। কাজে আমি মনে করি যারাই লাগাবে তারাও কিন্তু সে যত্ন করবে। আর মাঝে মাঝে খবর নেবো কার গাছটা কত বড় হলো, কে কী পেলো না পেলো, সেটাও একটু দেখতে হবে। মুজিব বর্ষ আমরা উদযাপন করছি, আমরা যেভাবে ব্যাপক অনুষ্ঠান করার কথা ছিল করতে পারিনি। আমরা সেগুলি করোনা ভাইরাসের কারণে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের পরিবর্তন করতে হয়েছে। সেখানেও আমাদের কিন্তু একটা কর্মসূচি আছে যে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা, অন্তত কমপক্ষে 1 কোটি গাছ তো আমরা লাগাবোই, কিন্তু এটা আমাদের অব্যাহত থাকবে এবং সারা দেশব্যাপী আমরা এর থেকে আরও বেশি গাছ, কারণ 3 প্রকারের গাছ লাগালে আমরা 3 কোটি গাছ লাগাতে পারি। তো সেটা মাথায় রেখেই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং দেশবাসীকে আমি আজকে দিনে আহ্বান জানাচ্ছি, পয়লা আষাঢ় আসুন সকলে মিলে গাছ লাগাই, গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি, আবার নিজেরা লাভবান হই। কারণ এই গাছ বিক্রির টাকাটা আপনাদের সংসারে অনেক উপযোগী হবে। তো সেই কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি যেহেতু প্রতি বছর আমরা গাছ লাগাতাম সবাই মিলে, এবার যেহেতু সেটা হচ্ছে না, করোনা ভাইরাসের যে দূরত্ব, সে দূরত্ব বজায় রাখতে হচ্ছে, তারপর আমি কিন্তু গাছ লাগাবো এই গণভবনে। আমরা এখন আবার এই জন্য আমি আমাদের মাননীয় কৃষিমন্ত্রীকে এখানে রেখে দিয়েছি, আর তাছাড়া আমার সাথে আমাদের ট্রেজারারও আছে, কাজে টাকা পয়সার অসুবিধা আওয়ামী লীগের যাতে না হয়। ট্রেজারার আশিকুর রহমান সাহেব আছেন, আমাদের প্রচার সম্পাদক গোলাপও এখানে আছে। তা আমি সবাইকে এই আহ্বান করব যে আসুন এই মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। এই কথা বলি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বৃক্ষরোপণ কর্মসূচি 1427 বাংলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। মানভেদে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। মিনিকেট চাল কেজি প্রতি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়, মোটা চাল মিল পর্যায়ে বিক্রি হচ্ছে 38 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা দাম বাড়ার নানা অজুহাত দেখালেও বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। নোয়াখালীতে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ধর্ষণ মামলার আসামি এবং মারা গেছেন বন্দুকযুদ্ধে। পুলিশ জানায় গতকাল বিকেলে ছাতারপাইয়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালায়। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় মিজানুরকে উদ্ধার করে। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।